আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের ব্লগটি আমি ভোর থেকে শুরু করেছি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকালে উঠেই আগে চলে এসেছি ছাদে যে কি সবজি নিব সেটা দেখতে। তো এখান থেকে একটা পেঁপে পারলাম আর উস্তে গাছে তো 2টা উস্তে ধরেছে, সেটা একটু দেখছিলাম। আর হচ্ছে নিজের লাগানো গাছে যদি সবজি ধরে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছাদ থেকে তো এটা পেরে নিলাম। আমার সাথে সাথে মেয়েটাও উঠে আসছিল। তো আমি ঘুম থেকে ওঠা মানেই ও ঘুম থেকে উঠে যাবে। তবু ওর আপু অন্যদিন ওর আপুর কাছে থাকে, আর আজ না থাকলো না, বললো যে যাব, সে কারণে সাথে নিয়ে চলে আসলাম। তো আসার পর হচ্ছে এখন বাজে 8টা আর এখন দেখি যে আমার শাশুড়ি চলে আসছে। মানে আমি রান্নার জোগাড় যন্ত্র করতে করতে দেখি যে উনি আসছে। তো উনি ভীষণই অসুস্থ, তো ওনার জন্য তাড়াতাড়ি করে একটু বিছানাটা করে দিলাম বাইরে, উনি ভিতরে শোবে না বলছে। তো একটা বেডশিট পেতে দিলাম, দিয়ে বালি দিয়ে বললাম যে এখানে শোন, আর হচ্ছে ভিতরে যদি যেতে ইচ্ছা না করে তাই এখানে শুয়ে থাকেন। তো ওনাকে এখানে গুছিয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নার যে কাজকর্ম সেগুলো একটু করে নিচ্ছি। যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে থেকে বেরো করে ভিজিয়েছিলাম, এখনও পর্যন্ত ভালোভাবে বরফটা ছাড়ানো হয়নি, এখনও বেশ শক্ত রয়েছে। কিন্তু রান্নাটা ভালোভাবে করতেই হবে আগে, রান্না তো নাই তো লেট হয়ে যাবে নয়তো। তো সে কারণে তাড়াতাড়ি করে সে বরফ অবস্থায় মাছটা কুটে নিচ্ছি। মাছটাকে ভেজে নিচ্ছি, মাছটা ভেজে উঠিয়ে তারপরে হচ্ছে যে পেঁপেটা এনেছি সে পেঁপেটাও কুটবো, আর মাছ ভাজতে ভাজতে পেঁপেটাও হচ্ছে কুটে নিচ্ছি। কেননা হচ্ছে যদি আগে থেকে কাটা করতাম তাহলে সেভাবে পেরে উঠতাম না। তো সে কারণেই পেঁপেটাও একবারে এক হাতেই কুটে রেখেছি আর মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি। গতকাল ভিডিওটা আমি ছাড়তে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনে ভীষণ একটা সমস্যা হয় যে আমার ফোনে ভিডিও হয় ঠিকই কিন্তু ভিডিওটা সেভ হয় না। মাঝে মধ্যে এমনটা হয়, হয়তো মেমোরিতে জায়গা খালি আছে, মেমোরিতে জায়গা আছে কিন্তু ভিডিওটা তবুও সেভ হচ্ছে না। এমন সমস্যার কারণে প্রায় মাঝে মাঝে ভিডিওগুলো দিতে পারি না। আর ভিডিওটা এমনও দিন আসে যে আমার দিনের দিন ভিডিওটা দিতে হয়। আগে হয়তো একটা দিন ভিডিও করে রাখতাম, পরের দিন ছাড়তাম। তো এমন একটা পর্যায়ে মাঝে মধ্যে হয় যে হয়তো আমি একটা দিন কোনো রকম ভিডিও করতেই পারিনি। তার মূলত কারণ বলতে আমার বাসায় ভীষণ পরিমাণে আত্মীয় স্বজন আসে, আর তাদের মধ্যে যদিও ভিডিও করতে পারি কিন্তু এডিট করে ওটা আমার পক্ষে হয় না। কেননা সারাটা দিন ভিডিও করে আর প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া চলে আমার বাসায়। এই হয়তো রান্না করেছি একটু পরেই, মানে 1 ঘন্টা আধা ঘন্টার মতো পরেই তাদের জন্য আবার নাস্তা তৈরি করো, নাস্তা তৈরি করে উঠেছি, আবার তাদের জন্য আবার হচ্ছে আর এক ধরনের খাবার রান্না করো, তাদেরকে এটা দাও সেটা দাও। তো এইভাবে করতে করতে আমার ভিডিওটা এডিট করা আর হয়ে ওঠে না। ভিডিও করা হয় ঠিকই কিন্তু এডিট করা হয় না। তো দেখি যে এডিট করা হয় না, অত আবার সেই জিনিসগুলা যদি থেকে যায় কেমন একটা লাগে। তো সে কারণে মাঝে মধ্যে নিজের খুব খারাপ লাগে, থাক ভিডিওটাও করবো না, খুব দ্রুত কাজ করে ফেলি, এভাবেই আর কি ভিডিওটা দেওয়া হয় না। যতদিন একজন সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ততদিন যদি সেবা যত্ন করে যেতে পারি তাহলেই ভালো, নয়তো একদমই ভালো নয়। আমি নিজেও যদি কখনো অসুস্থ হয়ে থাকি আমাকে দেখার তো কোনো লোক থাকে না। আমাকে কেন, যে কোনো হাউস ওয়াইফ যেই থাকুক না কেন তাদেরকে দেখার কিন্তু তেমন কেউ থাকে না। অথচ তারা যদি কখনো কোনো মানুষকে একটু ত্রুটি দেখে, সারাদিন ধরে করছে কিন্তু একটু ত্রুটি দেখলেই তার ভুল ভ্রান্তির কোনো শেষ থাকে না।
সমাজের মানুষ অনেক উন্নত হয়েছে, মেয়েদের অনেক পাওয়ার আছে, মেয়েদের এখন সমান অধিকার, তবুও কোথাও না কোথাও যেন মেয়েরা এখনও অনেক কষ্টে থাকে। এত কাজকর্ম করার পরেও দিন শেষে শুনতে হয় কি করেছ, কী বা করতে পারি। আমার মনের ভিতর হয়তো হিংসা, অনেক কিছু শুনতে হয়, কিন্তু সেগুলো অনেক প্রবলেম ফেস করার পরেও হাসি মুখে থাকি এই আমরা গৃহবধূরা। আর আমাদের মনের কথা কাউকে না জানানোটাই বেটার, কেননা কেউ শুনবে হয়তো টিটকিরি মারবে অথবা এটা নিয়ে একটু সমালোচনা করবে, এর উপরে কিন্তু কিছুই হবে না। বাড়িতে যদি কোনো কিছু ঘটে থাকে সেটাও কিন্তু বৌমারই দোষ, সেটাতে সে থাকুক অথবা না থাকুক। বৌমা বলতে প্রত্যেকটা জিনিসে একটু না একটু কিছু থেকেই যাবে। পুরো ঘর পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে পুরোটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর রুমের ভিতরে এখন আছে একটু মোছা বাকি আছে, তাছাড়া রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দুইটা বেড পরিষ্কার করেছি, রান্নাঘরটা ভিতরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে তারপরে এগুলো ঝাড়ঝুড় দিয়ে এবার একটু মোছার পালা। না মুছতে পারলে একটু ভালো লাগবে না, কেননা ঘরটা একদমই ফ্রেশ লাগবে না। আর এখানে প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা পানি ফেলছে, কথা তো শুনছেই না। আর নিজের শরীরটাও তেমন একটা ভালো নেই যে এত কিছু ধৈর্য কুলাবে, কিন্তু তবুও করতে হবে, যেহেতু আমারই সংসারটা আমার। আমি কষ্টে থাকি আর অসুস্থ থাকি, সেটা অবশ্য কেউ না দেখলেও নিজেরটাকে নিজে গুছিয়ে রাখতে হবে। এই পাশে এসেছিলাম একটু বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতে। এখানে বেগুন গাছ, পেঁপে গাছ আর হচ্ছে লাউ গাছ রাখা হচ্ছে, এখানে লাগানো হয়েছিল। কিন্তু এই জায়গাটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলে যেটা হবে যে গাছগুলো হয়তো অনেকটা বেড়ে যাবে। তো সে কারণে হচ্ছে এই গাছগুলোর গোড়াটা ভালো করে ঘাসটা পরিষ্কার করে দিচ্ছি। আর এর গোড়াটা একটুখানি কুপিয়েও দেবো, কেননা কুপিয়ে দিলে মাটির উর্বরতা বাড়ে। আর এর যদি একটু সম্ভব হয় তাহলে অল্প একটু সারও দিয়ে দেবো। এই জায়গাটায় কিন্তু তেমন একটা মাটি নাই, তবুও যতটুকু লাগিয়েছি। কিন্তু উপরে ওঠানো মাটি তো আমাদের যে ঘর করেছিল সে ঘরের পোতায় যে কলমের জন্য মাটি ওঠানো ছিল, সেই মাটিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। তো আগলা মাটি, সে কারণে গাছগুলোও ভালোভাবে হচ্ছে। আর এই তো লাউ গাছটা উঠেই গেছে ছাদে, আস্তে আস্তে উঠতে উঠতে এই ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। এখন ছাদের উপরে যে বানটা, ওই বানটা ধরতে পারলে আস্তে আস্তে পুরো বানে ছড়িয়ে যাবে। আর এখানে একটু কুমড়োর বীজ লাগিয়ে দিলাম আবার। যে আমার যে গাছে কুমড়ো হয়েছিল সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা গাছ হয়েছিল, সেটাই আমি আস্তে আস্তে উঠিয়েছিলাম। আর এবার একটু নিজেই কুমড়ো গাছের বিচিটা লাগিয়ে দিলাম। আস্তে আস্তে এগুলো হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে চারাটা বেরিয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তাহলে তো আর সমস্যাই হবে না। আর একটা সাইডে হচ্ছে দিয়েছিলাম, সেই সাইডেও কুমড়োর বিচি থেকে চারাগুলো ছোট ছোট বেরিয়ে গেছে। যদি একটু বড় হয় তাহলে এখানটায় এনে লাগিয়ে দিব। আর ওই জায়গাটায় লাগালে যেটা হয় যে অনেকটা রোদ পাই, পুরো দিনটা ধরে ওখানে রোদ পাই, সেই কারণে পুরো গাছটাও কিন্তু বেশ দ্রুতভাবে বাড়ে এবং ফলনও ধরে।
সমস্ত কাজকর্ম করে এদিকে আসলাম আবার থালা বাসন মাজতে, যে বাসনগুলো নোংরা হয়েছিল তো সেগুলো সকালে খাবার পর সেগুলো আর ওঠানো হয়নি। তো এখন ভালো করে মেজে গুছিয়ে আবার এগুলো উপর দিয়ে ভাতগুলো নামাবো। আর আজকের মতো ভিডিও এখানেই কমপ্লিট করতে হবে, কারণ আর ভিডিওটা হচ্ছে না। ছেড়ে তো এমনি সেভাবে ভিডিও হচ্ছে না যে ভালো ভালো ভিডিও দিব কিংবা সারা দিনের একটা ভিডিও দিব, সেটা কোনো মতেই হচ্ছে না। সে কারণে কি করব কি না করব অনেক সময় চিন্তা হয়। মাঝে মধ্যে ভাবি ইউটিউবটা হয়তো ছেড়েই দিই, এত কষ্ট করে ভিডিওটা আর করা হয়ে ওঠে না। তবুও আবার মাঝে মধ্যে নিজেকে বোঝাই যে না থাক, কষ্ট করলেই তো তবে সাফল্য মুখ চোখে দেখব, যদি একটু আর কি উঠতে পারি, নিজের পরিচয় গড়তে পারি। তো সব কিছু ভেবে চিন্তে তারপর নিজেকে আবার ঠিক করি, আবার কাজে লেগে পড়ি। এদিকে শাশুড়ির জন্য করছি ছোলা ভাজি। তো ওনাকে সকালে খেতে দিয়েছিলাম, মাংস দিয়ে ভাত দিয়েছিলাম, আর উনি অন্য কিছু খেতে চাইছে না, আবার পরোটা করে ডিম ভেজে দিয়েছিলাম। তারপরে 11টার দিকে করেছিলাম পেঁপে, একটু মাখিয়ে দিয়েছিলাম, পেঁপে ঝালাই করে সালাদ মতো করে মাখিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 1:30 মতো। তো ওনার আবার কিছু খেতে দিতে হবে, খেতে ইচ্ছা করছে। তো আমি আবার ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে একটু ভেজে দিচ্ছি, এর সাথে হালকা একটু মশলা দিচ্ছি। ওনার যেহেতু গ্যাসের সমস্যা, তো সে কারণে ওনাকে খুব হালকা তেলের জিনিস খেতে হবে। তো ভাজা পোড়া তো খেতে পারবে না, এই কারণে ভাবলাম তাহলে ছোলাটা সিদ্ধ করে এভাবেই দিই। আর এটা সরিষার তেল দিয়ে ভাজছি যাতে গ্যাসটা না হয়। তো একটা জিনিস আমি দেখেছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কাকটা পুরো স্পষ্টভাবে পশ্চিম দিকে ফিরে আল্লাহ আল্লাহ করে ডাকছিল। তো আমি প্রথমে ভেবেছি আমার শোনার ভুল, কিন্তু পরবর্তীতে জানালার দিকে তাকিয়ে দেখি না, আমার শোনার ভুল না, সত্যি সত্যি ডাকছিল। কিন্তু আমি যে মুহূর্তে ক্যামেরাটা অন করেছি তার কিছুক্ষণ পরেই কাকটা চলে গেল, আর এই কারণে তার ভয়েসটা আমি দিতে পারিনি। ভয়েসটা দিলেও বোঝা যেত না, তো সে কারণে। সন্ধ্যায় একটু নাস্তা করলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।